দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি জেবুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব ইউনিয়ন ব্যাংক নিয়ে। আপনারা জানেন যে ইউনিয়ন ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক যে 5টি ব্যাংক এখন মার্জার করার প্রসেসে রয়েছে, তার মধ্যে একটি ব্যাংক হলো ইউনিয়ন ব্যাংক। তো এই ব্যাংকগুলোকে কিন্তু মার্জার করা হচ্ছে কেন? কারণ এই ব্যাংকগুলো এমন করাপশনের কারণে এমন একটি অবস্থায় পৌঁছেছে যে তারা এখন আর সারভাইভ করার মতো অবস্থায় নাই। তো তার মধ্যে একটি ব্যাংক ইউনিয়ন ব্যাংক। আমরা ইউনিয়ন ব্যাংকের একটি গল্প আজকে আপনাদেরকে বলবো যে এই ব্যাংকটি যে আজকে এই 2013 সালের চতুর্থ প্রজন্মের ব্যাংকটি, 2009 সালে তাদেরকে এই লাইসেন্স দেওয়া হয়েছিল, 13 সালে তারা কার্যক্রম শুরু করে এবং এই যে দেখেন এক দশকের মধ্যে ব্যাংকটি এখন নাই হয়ে গেল। এবং এই ব্যাংকটির যে ডিপোজিটাররা, আপনারা জানেন যে শত শত ডিপোজিটার টাকা ফেরত পাচ্ছে না এবং টাকা ফেরতের কোনো নিশ্চয়তাও নেই। তো এই ব্যাংকটি আজকে যে অবস্থায় এলো সেটি কিভাবে এলো, কিভাবে এই ব্যাংকটি মানুষের সঙ্গে বা তার ডিপোজিটার, শেয়ার হোল্ডার সবার সঙ্গে কিভাবে দিনের পর দিন প্রতারণা করেছে, কিভাবে তারা তাদের যে ব্যালেন্স শিট, সেই ব্যালেন্স শিটটি পুরোপুরি ম্যানিপুলেট করে যে ব্যাংকটি যখন লসে উল্টা সেটিকে হিউজ প্রফিট দেখিয়েছে এবং ইভেন মালিকরা যাতে এই ব্যাংক থেকে টাকা ডিভিডেন্ডের মাধ্যমে বের করে নিয়ে যেতে পারে এই জন্য ক্যাশ ডিভিডেন্ড পর্যন্ত ডিক্লেয়ার করেছিল। ক্যাশ ডিভিডেন্ড তখনই একটি ব্যাংক ডিক্লেয়ার করতে পারে যখন তার পর্যাপ্ত ক্যাশ থাকে। একটি ব্যাংকের যখন হেলথ খুবই ভালো থাকে তখনই আসলে সে ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার সক্ষমতা রাখে। অথচ যখন যেই বছর 2023 সালের একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে আজকে আমরা কথা বলবো, যেটি রেকটিফাই করা হয়েছে, অর্থাৎ প্রথমে যেই ব্যাংকটি যেই ডিক্লারেশন দিয়েছিল, যেই হেলথ আমরা দেখেছি, যেই হেলথ তারা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হোক বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে হোক তারা যেই হেলথ প্রকাশ করেছিল, এখন আমরা দেখতে পাচ্ছি যে তার সব কিছুই মিথ্যে। অর্থাৎ সে সব কিছু ভুয়া দেখিয়েছে, তার প্রফিট ভুয়া দেখিয়েছে, ভুয়া প্রফিট দেখিয়ে তারা ডিভিডেন্ড নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। এখন আমরা জানি যে ব্যাংকটি রেজিম চেঞ্জের পর এই ব্যাংকের নতুন করে অডিট করা হয় এবং অডিটের পর যেই তথ্যগুলো বেরিয়ে আসলো সেটা নিয়েই আমরা আজকে আলোচনা করব। তো এই রিপোর্টটি করেছে, আমার সাথে এই রিপোর্টটিতে অংশ নিয়েছে রফিকুল ইসলাম। তো আমরা দুজন মিলেই এই বিষয়গুলো আজকে আলোচনা করব। রফিক, আপনাকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রথমেই আপনার কাছে জানতে চাই যে এই ব্যাংকটির আসলে কিভাবে সে যে ম্যানিপুলেট করেছে ব্যালেন্স শিট, সেটা কিভাবে প্রকাশ পেল? আপনাকে ধন্যবাদ। আমরা বিভিন্ন সময় দেখে থাকি যে অ্যাকাউন্টিং ম্যানিপুলেশনটা হয়ে থাকে। তো এই আওয়ামী লীগ সরকারের পতনের পরে অ্যাকাউন্টিং ম্যানিপুলেশনের জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পাচ্ছি এস আলমের নিয়ন্ত্রিত যে ব্যাংক ইউনিয়ন ব্যাংকে। আমরা 2023 সালে 23 সাল অর্থবছর ফিসক্যাল ইয়ার শেষ হওয়ার পরে যখন ব্যাংকটা যখন তার আর্থিক প্রতিবেদন প্রকাশ করে তখন সে ভালো প্রফিট দেখিয়েছিল এবং প্রফিট ব্যাংকগুলো সাধারণত ব্যাংকের সাইজ যেহেতু ছোট, তার প্রফিটেবিলিটি 160 কোটি টাকা ছিল এবং এই যে এই প্রফিটের উপর ভিত্তি করে সে 5% ডিভিডেন্ডও ঘোষণা করেছিল, ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। এবং এটা কি লিস্টেড হয়েছে 2022 সালে? 2021 সালে লিস্টেড হয়েছে। লিস্টেড হওয়ার ঠিক 2 বছর পরের চিত্রটা এইটা। তো যখন আওয়ামী লীগ সরকার পতন হলো, এই পতনের পরে যখন বাংলাদেশ ব্যাংক তার বোর্ড ভেঙে দিল, নতুন করে অডিটর নিয়োগ করা হলো, তার প্রকৃত চিত্রটা আমরা এখন এসে দেখতে পাচ্ছি 2025 সালের শেষের দিকে এসে। সেটা কিভাবে হলো? তারা যখন নতুন করে রেকটিফাইড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পাবলিশ করলো, তখন আমরা যখন কথা বললাম 2023 সালের যে ব্যালেন্স শিটটি, সেটি বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ক্রমে সেটি বাতিল করে নতুন করে অডিট করেছে এবং ওই সময় যে অডিট করেছিলেন MM রহমান, তারাও ঠিক এবারেই অডিটটা করেছে। সেখানে দেখা যাচ্ছে যে আগের বছর যে পরিমাণ টাকা প্রফিট তারা দেখিয়েছিল, এখন ঠিক তার উল্টা লোকসান, এবং লোকসানের পরিমাণ অনেক বেশি, প্রায় ডাবল। আমি যদি তার চিত্রটা বলি যে 292 কোটি টাকা একটা কোম্পানি লোকসান হয়েছে, কিন্তু পারতপক্ষে সে দেখাইছে হলো 160 কোটি টাকা প্রফিট। এবং এই যে অ্যাকাউন্টিং ম্যানিপুলেশনটা কীভাবে হয়, যখন আমরা স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি তখন তারা আমাদেরকে জানিয়েছে যে একজন অডিটর তার যে সে প্রিন্সিপালগুলো যখন ফলো না করে এবং যখন ম্যানেজমেন্টের সাথে আতাত করে প্রকৃত চিত্র সেটা যখন না তুলে নিয়ে এসে যখন
ম্যানেজমেন্টের নিয়ন্ত্রিত তথ্যগুলো প্রকাশ করে তখনই কিন্তু ম্যানিপুলেশনটা হয়ে থাকে। রহমান এবং আলম এরা একত্রিত হয়ে ঠিক ইউনিয়ন ব্যাংকের ক্ষেত্রে এই ম্যানিপুলেটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কিন্তু প্রিপেয়ার করেছে। এবং আপনি জানেন যে যখন ব্যাংকটা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় তখন ওই বছরের আমার মনে আছে যে প্রায় সবচেয়ে বেশি টাকা পুঁজিবাজার থেকে উত্তোলন করেছে 428 কোটি টাকা, যা অন্য কোনো ম্যানুফ্যাকচারিং ব্যাংকগুলো বা অন্য ব্যাংকগুলো এত টাকা তুলে নেবে, এত টাকা ওই বছর তুলে নাই, আগে পরে সেটা তুলেছে, কিন্তু ওই বছরের হাইয়েস্ট তারা টাকা তুলেছিল। এবং আমরা জানি যে ক্যাপিটাল মার্কেট থেকে যখন লং টার্মে মূলধন সংগ্রহ করে, মানে ম্যানুফ্যাকচারিং সেক্টরগুলো যখন এটা ভ্যালুয়েশন করে কর্মসংস্থান হয়, অনেক কিছু হয়, কিন্তু এই ব্যাংকটা তার রেগুলেটরি রিকোয়ারমেন্ট বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মানতে গিয়ে কিন্তু পুঁজিবাজার লিস্ট হয়েছে, ক্যাপিটাল মার্কেট থেকে প্রায় 428 কোটি টাকা নিয়ে গেছে। এবং আমরা তার যে আইপি ইউটিলাইজেশনটা যদি দেখি, সে যে 428 কোটি টাকা ক্যাপিটাল মার্কেট থেকে উঠিয়েছে, এটা তার যেখানে ইনভেস্টমেন্ট করার কথা ছিল সেটা এখন পর্যন্ত সে শেষ করতে পারে নাই। আমরা এখন পর্যন্ত জানি যে তার কিছু টাকা এখনও আনইউটিলাইজড রয়ে গেছে, সে এখনও ক্যাপিটাল মার্কেট থেকে নিয়ে ইনভেস্ট করতে পারে নাই। এবং এই যে ম্যানিপুলেটেড ফাইন্যান্সিয়াল পাবলিশ করার কারণে আমরা গ্র্যাজুয়ালি দেখতে পাচ্ছি যে তার শেয়ারের দাম কমতেছে, কমতে কমতে আমরা এমন এক জায়গায় এসে দেখছি যে 1 টাকা 70 পয়সা এসে দাঁড়িয়েছে। ব্যাংকিং সেক্টরের ইতিহাসে এবং পুঁজিবাজারের ইতিহাসে কোনো ব্যাংকের শেয়ারের দাম বা ব্যাংকিং সেক্টরের শেয়ারের দাম এত কোনো সময় কম ছিল না। যখন 2010 সালের যখন বড় ধরনের একটা ডিবাকল হলো, তখন আমরা দেখেছি বা তাদের অতীত যে তথ্যগুলো আমরা পর্যালোচনা করে দেখেছি যে ব্যাংকের শেয়ার একটা 100 টাকা 200 টাকা 300 টাকাতেও ট্রেড হয়েছে, কিন্তু এখন এসে দেখতেছি যে আমরা 1 টাকা 70 পয়সা বা 1 টাকাতেও কিছু ব্যাংকের শেয়ারের দাম পাওয়া যাচ্ছে। এটা মূলত অ্যাকাউন্টিং ম্যানিপুলেশন এবং ইনভেস্টরদের সাথে প্রতারণার কারণেই, তার প্রতি ফেথটা কমে যাওয়ার কারণে এটা গ্র্যাজুয়ালি ফল করতেছে। এবং আপনি যেটা বললেন যে তারা 5% ক্যাশ ডিভিডেন্ড 2023 সালে যখন তারা দিল, তার মানে তো এইটার উপর বেস করে অনেক ইনভেস্টর এখানে শেয়ার কিনেছে। হ্যাঁ, করেছে। এখন কি সেই ডিভিডেন্ড আছে? সেই ডিভিডেন্ড নাই। একটা কোম্পানি যখন একটা ডিভিডেন্ড ঘোষণা করে, প্রথমে একটা বোর্ড ডিভিডেন্ড ঘোষণা করে, তারপরে এজিএমে জেনারেল শেয়ার হোল্ডার মানে সবাই কিনে সেটা অ্যাপ্রুভ হয়। আমরা জানি যে এই কোম্পানিটা 2023 সালের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা ফাইন্যান্সিয়ালস এবং ডিভিডেন্ড অ্যাপ্রুভ করার জন্য গত বছরের আগস্টের মাঝামাঝিতে তার একটা এজিএমের ডেট ঘোষণা করেছিল। এর মধ্যেই আর 5 আগস্ট সরকারের পরিবর্তন হয়। তারা এখন পর্যন্ত 2023 সালের এজিএম করতে পারে না। এজিএম না করার কারণে তারা ডিভিডেন্ডটাও অ্যাপ্রুভ করতে পারে নাই। অ্যাপ্রুভ না হওয়ার কারণে সে ডিভিডেন্ড ডিসবার্সটাও করতে পারে নাই। আর আরেকটা বিষয় হলো যে এই কোম্পানির মেজরিটি শেয়ার হোল্ডার কিন্তু মালিকরা, মানে এই ব্যাংকটা যেহেতু আলম গ্রুপ নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত হচ্ছিল, এই ডিভিডেন্ড যদি ডিসবার্স হয়ে যেত তাহলে এর সিংহভাগ টাকাটা হলো আলমরা নিয়ে চলে যেত। কিন্তু এই 5% ক্যাশ ডিভিডেন্ড তো এখন যখন তারা নতুন করে ব্যালেন্স শিট প্রিপেয়ার করলো বা অ্যাপ্রুভ করলো, সেখানে তো এই 5% ক্যাশ ডিভিডেন্ড দেওয়ার মতো তার ক্যাপাসিটি সেটা তো এখন সেটা রিভোক করে ফেলছে এই ডিসিশনটা। এখন আসি যে এই যে যারা যে শেয়ার হোল্ডাররা এর মানে কিভাবে লস হলো মানুষের, এই যে একটা খুব দারুণ একটা তারা ফাইন্যান্সিয়াল হেলথ দেখালো মানুষকে, পুরোটাই যেটা ফেক, সেইটার উপর ডিপেন্ড করে যেই ইনভেস্টাররা এখানে ইনভেস্ট করলো, তারা এখন আজকে তার শেয়ারের প্রাইস এখন 1 টাকা, যেখানে 10 টাকা তার মিনিমাম ফেস ভ্যালু 10 টাকা। তো এখন তো ব্যাংকটি আর মানে এক্সিস্টই করবে না, কারণ এই ব্যাংকটি এখন মার্জ হয়ে যাচ্ছে এবং সেখানে বিনিয়োগকারীদের আসলে পাওনাদার যারা মানে যে আমরা শুধু ডিপোজিটরদের কথা বলছি, ডিপোজিটররা তাদের টাকা পাচ্ছে না, এখন তো বিনিয়োগকারীরাও আসলে টাকা পাবে না এটা থেকে। তো সেখান থেকে আসলে আপনি একটু আগে বলছিলেন যে যেই ব্যাংকগুলোর শেয়ার 1 টাকার কাছাকাছি বা 1 টাকার নিচে আসবে, সেটা নিয়ে রেগুলেটর অর্থাৎ ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিসেক একটা নতুন রুল দিচ্ছে, সেটা কি? সেই আপনি যেটা বলছিলেন যে ইনভেস্টররা কিছুই পাবে না, আসলে কার্যত একজন ইনভেস্টর যখন এই ব্যাংকটা পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়, আমি বা একজন ইনভেস্টর যখন ইনভেস্ট করে, তখন একটা শেয়ারের এগেইনস্টে 10 টাকা করে ইনভেস্ট তাকে করতে হয়েছে, কিন্তু তার শেয়ারের দাম এখন 1 টাকা 70 পয়সা। একে তো হলো তার ক্যাপিটাল ইরোশন হয়েছে, এবং যেহেতু ব্যাংকটা মার্জ হয়ে যাচ্ছে, এক্সিস্টেন্সই থাকবে না। সো মানে ইন্টারন্যাশনালি নিয়ম অনুযায়ী জেনারেল শেয়ার হোল্ডাররা যেহেতু একটা কোম্পানির মালিক হিসেবে তাদেরকে ট্রিট করা হয়, যার কারণে তারা সেই জায়গা থেকে 1 টাকাও পাবে না। আর নতুন নিয়মের কথা যেটা বলছিলেন সেটা হলো টিক সাইজটা হলো যে একটা কোম্পানির শেয়ারের দাম কত পয়সা বা কত দূর পর্যন্ত বাড়তে পারবে বা কমতে পারবে, এটা একটা লিমিট ঢাকা স্টক এক্সচেঞ্জ করে দিয়েছে, একটা বাউন্ডারি করে দিয়েছে। আমরা জানি যে একটা কোম্পানির শেয়ারের দাম সর্বোচ্চ 10% পর্যন্ত বাড়তে পারে, কিন্তু যদি একটা কোম্পানির শেয়ারের দাম 90 পয়সা চলে আসে, তার এর শেয়ারের দাম যদি 9 পয়সা বাড়ে 10% হিসাবে, তাহলে শেয়ারের দামটা হয়
0% 0 মানে পয়সা 8-এর নিচে চলে আসবে আর কি, মানে যদি কমে বা বাড়ে, মানে 9 পয়সা বাড়বে, 9 পয়সা গেলে একটা শেয়ারের দাম ফ্র্যাকশন হয়ে যায়। তো নরমালি শেয়ারের দাম এরকম ফ্র্যাকশন থাকতে পারে না, তো যার কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ এটা লিমিট করে দিয়েছে, মানে ফোর্সফুলি একটা জায়গায় ধরে রাখা আর কি। এই জিনিসটি নতুন করে চালু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। ধন্যবাদ আপনাকে রফিক আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমার পার্টে আমি কিছু জিনিস আপনাদের জানাই। সেটি হলো এই যে 162 কোটি টাকা থেকে তার 292 কোটি টাকা লস আসলো, তাহলে আগে কেন তারা প্রফিটটা দেখালো কিভাবে? প্রফিটটা দেখালো এইভাবে, এই ব্যাংকের পুরো কন্ট্রোল এবং স্পন্সর শেয়ার হোল্ডার সবটাই ছিল এস আলম গ্রুপভুক্ত ফ্যামিলি, অর্থাৎ এস আলমের যে মালিক সাইফুল আলম, তার অন্যান্য ফ্যামিলি মেম্বার, এটা পুরোটাই তার কন্ট্রোলে, অন্য কেউ এখানে ছিল না। তো এবং এই ব্যাংকের 70%-এর উপরে যে টোটাল ইনভেস্টমেন্ট, এই ব্যাংকে যে পরিমাণ লোন দিয়েছে, সেই লোনের 70%-এর উপরই লোন গিয়েছে এই একটি গ্রুপের কাছে। তার মানে এই সব, এটি একটা পার্সোনাল ব্যাংক অ্যাকাউন্টের মতো। আসলে একটি ব্যাংক যেখানে পাবলিক মানি দিয়ে যে ব্যাংকটি ডিল করে, যেখানে আমরা সকলেই যে টাকা রাখি, আপনার আমার সকলের টাকা আমরা যেই ব্যাংকটিতে রাখছি, সেই ব্যাংকটি, সেই অ্যাকাউন্টটি আসলে কাইন্ড অফ আরেকটা গ্রুপ তার নিজস্ব অ্যাকাউন্ট হিসেবে ব্যবহার করেছে। আপনারা যদি একটু কল্পনা করেন যে ব্যাংকটি আসলে কীভাবে অপারেট করা হয়েছে। তো সেই সময় এই ব্যাংকটি থেকে যেহেতু পুরো লোনটাই তাদের কাছে ছিল, একটি গ্রুপের কাছে ছিল, তারা এই লোনটা আসলে সার্ভিস করতো না, তারা এই লোনটা রেগুলার পেমেন্ট করতো না। রেগুলার পেমেন্ট না করলে এই ব্যাংকের লোনগুলো কিন্তু ডিফল্ট করে দেওয়ার কথা এবং তার সাথে প্রভিশন রাখার কথা। বাট এই ব্যাংকটি যেহেতু পুরোপুরি একটি গ্রুপের কন্ট্রোলে, ম্যানেজমেন্টটাও তার পুরোপুরি কন্ট্রোলে ছিল। কারণ এই ব্যাংকের যে ম্যানেজিং ডিরেক্টর মোকাম্মেল হোসেন ছিলেন, তিনি কিন্তু সাইফুল আলমের আত্মীয় ছিলেন। তো এইভাবেই আসলে ব্যাংকটি পরিচালনা করা হয়েছে। ফলে এই ব্যাংকের যে ব্যালেন্স শিট, সেখানে কোনো ডিফল্ট লোন দেখানো হয় নাই। অর্থাৎ এই যে লোনগুলো দেওয়া হয়েছে, এই লোনগুলো থেকে কোনো টাকা ব্যাক করছে না, কিন্তু এটিকে আবার ডিফল্ট হিসেবে দেখানো হচ্ছে না। মানে পুরো জিনিসটাই হাইড করে গিয়েছে। এবং এখানে যদি কোনো অডিটও করতে যায়, তারাও কিন্তু পাবে না রিয়েল চিত্র, কারণ ম্যানেজমেন্ট তাকে যেই চিত্রটা দেখাবে, সেই চিত্রটাই তো সে দেখবে। তো ম্যানেজমেন্ট যেহেতু পুরোটাই এস আলমের কন্ট্রোলে, তারা আসলে কোনো ডিফল্ট লোনের চিত্র দেখায়নি। ফলে পুরো লোনটাই আসলে দেখা যাচ্ছে যে, আমরা যদি দেখি যে এই ব্যাংকের ওই সময়ে ডিফল্ট লোন ছিল মাত্র 3%, অর্থাৎ স্ট্যান্ডার্ড, অর্থাৎ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের চাইতে অনেক কম। এর চাইতে ভালো ব্যাংক হতেই পারে না যার মাত্র 3% ডিফল্ট লোন। কিন্তু যখন রিয়েল চিত্র, অর্থাৎ রিয়েলি ব্যাংকটার এই মানে আমরা রেজিম চেঞ্জের পর যখন নতুন ম্যানেজমেন্ট দেওয়া হলো, বোর্ড ভেঙে দেওয়া হলো এবং নতুন করে অডিট করা হলো, তখন দেখা গেল আসলে এই ব্যাংকের ডিফল্ট লোন 90%-এর উপরে। অর্থাৎ যেই লোনগুলোকে দেখানো হয়েছে রেগুলার, ভুয়া রেগুলার দেখানো হয়েছে, ফেকভাবে দেখানো হয়েছে। রেগুলার দেখানোর ফলে তার কোনো প্রভিশন রাখতে হয়নি, ফলে সে একটা ফেক প্রফিট তৈরি করেছে। এখন যদি এই লোনগুলো আসলে সার্ভিস করছে না, তখন কিন্তু এগুলোকে যখন ডিফল্ট, অর্থাৎ এখান থেকে কোনো ইনকাম নাই, ব্যাংকের কোনো এই লোনগুলো থেকে ইনকাম নাই, কিন্তু ব্যাংক ইনকাম দেখাচ্ছে। এখন যখন রিয়েল চিত্র বেরিয়ে আসলো, ওই সকল লোনগুলোকে যখন ডিফল্ট করে দেওয়া হলো, কারণ ওখান থেকে তো কোনো ইনকাম নাই আপনার, তো যে কারণে আসলে তাহলে প্রফিট হওয়ার কোনো উপায় নেই। সো এর কারণে আমরা দেখতে পাচ্ছি যে 292 কোটি টাকা তার লস হয়েছে। তো এইখানে আমরা যদি একটু বলি যে এই যে একটা চিত্র, এই যে আজকে যে সাধারণ বিনিয়োগকারীরা তার দ্বারা যে এই যে একটা ফেক চিত্র দেখে ইনভেস্ট করলেন, কিন্তু আলটিমেটলি ব্যাংকটি যদি না থাকে, তারা কিন্তু কিছুই ফেরত পাবেন না। কারণ তারা আসলে যখন শেয়ার কিনছেন, তখন তারা মালিকানা নিচ্ছেন। তো এই ব্যাংকটির ক্ষেত্রে তাহলে একটি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কতটা গুরুত্বপূর্ণ? আপনি যখন এই শেয়ারে ইনভেস্ট করছেন, তখন শুধুমাত্র আপনার একমাত্র পুঁজি হলো ব্যালেন্স শিট দেখা। যে একটি ব্যাংকের ব্যালেন্স শিট কতটা গুরুত্বপূর্ণ, এই ঘটনা প্রেক্ষাপট থেকে বোঝা যায় যে আপনার আর কোনো ওয়ে নাই। কারণ যে কারণেই শুধু ব্যালেন্স শিট দেখার জন্য এতগুলি রেগুলেটর, বাংলাদেশ ব্যাংক আছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আছে, এরপর আরও এর বিভিন্ন ধরনের অডিট কোম্পানিগুলো আছে, অডিটররাও এটার জন্য লায়াবল থাকে। তো এতগুলো চোখ, মানে একটা কোম্পানির যখন, একটা ব্যাংকের যখন অডিট রিপোর্ট তৈরি করা হয়, এটা অনেকগুলো টায়ার পার হয়। এখানে বাংলাদেশ ব্যাংক থাকে, এখানে ট্রাইপার্শিয়াল মিটিং হয়, অডিটর থাকে, বিসেক থাকে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থাকে, অনেকগুলো টায়ার পার হয়ে তারপর একটি ব্যালেন্স শিট কমপ্লিট করা হয় বা অ্যাপ্রুভ করা হয়। কারণ এটার উপর ডিপেন্ড করে ইনভেস্টাররা ইনভেস্ট করবে। তাহলে এই সকল টায়ারকে একটি গ্রুপ কিভাবে কন্ট্রোল করেছে, যে কারণে আজকে সকল সাধারণ বিনিয়োগকারী তার টাকা হারিয়েছেন। এবং আজকে আমরা দেখছি যে কিভাবে ফেক
প্রফিট দেখানো হয়েছে, শুধু যেই ব্যাংকটা যখন লসে, একে তো আপনি পুরো লোন নিয়ে গিয়েছেন, তারপর আবার লোন নেওয়ার পরেও আপনি থেমে নাই, এরপর আপনি আবার ভুয়া প্রফিট দেখিয়ে আবার ডিভিডেন্ড আকারে সেই টাকা নেওয়ার চেষ্টা করছেন। মানুষের আসলে একটি ব্যাংক অ্যাবিউজ করার মানে একটা লিমিট থাকে, এটা ছিল আনলিমিটেড অ্যাবিউজ করা, যেখানে এতগুলো রেগুলেটর যাদের নাকের ডগায় এই ঘটনাগুলো ঘটেছে। তো যে কারণে আজকে ডিপোজিটাররা তারাও প্রতারিত হয়েছেন, বিনিয়োগকারীরা তারাও প্রতারিত হয়েছেন। এবং এই যে রিয়েল স্টেটমেন্ট যদি আরও আগে যদি প্রকাশ করা হতো, যদি রিয়েল চিত্র দেখানো হতো, তাহলে তো আপনি ইনভেস্ট করতেন না। বাংলাদেশ ব্যাংক যদি তার রিয়েল চিত্র প্রকাশ করত, বাংলাদেশ ব্যাংক যদি ওয়ার্ন করতো যে হ্যাঁ এই ব্যাংকের হেলথের এই অবস্থা, তাহলে কিন্তু অনেক মানুষ টাকা রাখতো না, অনেক মানুষ সেখানে ইনভেস্ট করতো না, তাতে কিন্তু এরা সবাই বেঁচে যেত। এখন কিন্তু কারো বাঁচার কোনো উপায় নাই, যেহেতু আর্লি ওয়ার্নিংটা রেগুলেটর থেকে আসে নাই। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।